দেখুন, এসআইআর এর হিয়ারিং শেষ হয়ে গেল, কিন্তু মাইক্রো অবজারভার নিয়ে জট কাটলো না। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, মানে মানুষের আসল সমস্যা, সাধারণ সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য পুরোটাই কি একটা গেম প্ল্যান, যুদ্ধ খেলা, এই ভাবটা তৈরি করা? কেন বলছি এই কথাটা? কারণ দেখুন, রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলা থেকে শুরু করে একের পর এক যে অভিযোগ ওঠে, মাইক্রো অবজারভারকে চট। এই কয়েক মাস ধরে নির্বাচন কমিশন তো রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আপনি ভাবুন, যে সিইও দপ্তরের চিঠিতে যেটা দাবি করা হচ্ছে সেটা তো ভয়ঙ্কর। তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন? যে রাজ্য সরকারের পাঠানো তালিকায় 30% এমন গ্রুপ সি অফিসার যারা রয়েছেন, যাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে উল্লেখ করা হয়েছে, এ তো ভয়ঙ্কর অভিযোগ। দেখুন, এই সব দেখে একটা কথায় সুকুমার সেনের সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। সুকুমার রায়ের ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। দেখুন, এই কি গ্রুপ সি, গ্রুপ বি, মাইক্রো অবজারভার, এগুলো নিয়ে কি লড়াই করছে? দেখুন, প্রথমেই আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল দল একটা ন্যারেটিভ তৈরি করেছে। ন্যারেটিভটা কি? বিজেপি তার একটা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট চুরি করবার চেষ্টা করছে, এটা হচ্ছে তার ন্যারেটিভ। এবার এই ন্যারেটিভটাকে আপনি এক্সটেন্ড করুন, সেটা কিন্তু তৃণমূলের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে। আপনি ভালো করে ভেবে দেখুন যে বহুদিন ধরে আমি বলেছি যে 29টা আসন আছে তৃণমূলের দখলে এমপি, আর বিজেপির হচ্ছে 240টা আসন লোকসভায়। জেডিইউ আর টিডিপির উপর দাঁড়িয়ে আছে। কে বলতে পারে কালকে জেডিইউ বা টিডিপি কেউ একটা যদি টেনে নেয়, মানে তার আস্থাটা উজ্জ্বল করে নেয়, প্রত্যাহার করে চেয়ারের একটা পায়া ভেঙে গেলে চেয়ারটাই উল্টে যাবে। সেই পরিস্থিতিতে কে চটাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে যদি এই রকম পজিশনে রাখে, রাজ্য বিজেপি শঙ্কু যাদের প্রতিনিধি হয়ে বলে যাচ্ছে, চিৎকার করে যাবে, চিৎকার করে যাবে। শুনেনি না, তোমার বিশ্লেষণও শুনবো, একটু রবীন্দ্রনাথ বাবুকে বলতে দাও, দর্শকরা অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় বিজেপি তারা কিছুতেই এমন কোনো জায়গায় যেতে চাইবে না যেখানে রাজ্যের তৃণমূল গোলমেলে অবস্থানে পড়ে। আজকে আমরা কি দেখলাম? ওই যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় সই করলেন না, তো এটা তো একটা বড়, কংগ্রেস সই করলো না। কংগ্রেস জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের সই করলো না। আবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় সই করলো না। লাভবান হচ্ছে বিজেপি। সুতরাং এই জায়গাটার থেকে গোটা বিষয়টাকে দেখতে হবে। ইনস্টিটিউশনের মতো থাকে। উল্টো যুক্তিটা হচ্ছে এই নির্বাচন কমিশনের সঙ্গে, আমি জানি না শঙ্কু কি ব্যাখ্যা দেবে, কিন্তু এইটা তো বিজেপি বারে বারে বলে আসছে যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির কি সম্পর্ক? ওইটাই তো, কি ভাসুর ভাতৃবধূ, এরকম ভাতৃবধূ সম্পর্ক নাকি? কেন্দ্র সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ওই শঙ্কু বলবে, আর আমি পলিটিক্যাল সায়েন্সের লোক, ইনস্টিটিউশন স্যাক্রোস্যাঙ্ক্ট, তাকে কেউ ইন্টারফেয়ার করে না, এটা আমাকে মেনে নিতে হবে। অবশ্যই সরকারের হস্তক্ষেপ থাকে সমস্ত। হ্যাঁ, বিচার বিভাগের ক্ষেত্রে আমি আলাদা করছি, বিচার বিভাগকে আমি বলছি না, কিন্তু এই যে ইনস্টিটিউশনগুলো আছে, ইলেকশন কমিশন, ইউপিএসসি, এখানে কেন্দ্র সরকারের অবশ্যই হস্তক্ষেপ থাকে, এবং সেই হস্তক্ষেপে নিশ্চয়ই কোনো একটা জায়গায় আটকে আছে, যে কারণে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হবে, কিন্তু কার্যক্ষেত্রে শূন্য, লবডঙ্কা, কিচ্ছু হবে না। ওই 4 জনের এফআইআর আপনি দেখলেন তো, ওই জ্ঞানেশ কুমার নন্দিনী চক্রবর্তীকে ফুলের তোড়া দিলেন, আলোচনা করলেন, বললেন ব্যবস্থা নিতে হবে। একটা ব্যবস্থা নেবে নিশ্চয়ই, একটা শোকজ কিছু একটা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু এমন কোনো জায়গায় যাবে না যাতে আবার এই অফিসাররা খেপে যাবে। বিএলও বি সি নিয়ে কি, যদি ধরুন একটা অফিসার যদি সি গ্রুপের হয়, তাকে দায়ী করতে কি কোনো অসুবিধা আছে? আমাদের দরকার একজনকে রেসপন্সিবল করতে, বি হোক সি হোক। সি যদি বি এর পদমর্যাদায় মাইনে পায়, ছেড়ে দিন, তাকে দায়ী করুন, তাকে দায়ী করলে অসুবিধাটা কোথায়? কিন্তু ওই বি না সি নাকি এ, এইসব নিয়ে লড়াইটা হচ্ছে। আসল মধ্যে থেকে যেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আপনি ভাবুন, এর মধ্যেও জল মেশানো রয়েছে। বিশ্বনাথ দা একটু কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছি, এই যে প্রসেসটা যদি দেখো, যে মাইক্রো অবজারভারের রোলটা যদি তোমাকে অন্য অফিসারকে দিয়ে করাতে হয়, তাহলে মিনিমাম একটা মানে স্কিল লাগবে। সেই টেকনিক্যাল স্কিলটা যদি না থাকে, তাহলে ডি গ্রুপের কোনো মানে কর্মী, তাকে তুমি নাম ঢুকিয়ে দিলে সে পারবে না। ফলে সি বা ডি গ্রুপের কেন বাদ দেওয়া হচ্ছে, তার কারণটা হলো যে একটা মিনিমাম স্কিল না থাকলে
সেই ভূমিকাটা পালন করতে পারবে না। মাইক্রো অবজারভাররা যে ভূমিকাটা পালন করছে সেই কারণেই মানে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে অফিসার চাওয়া হয়েছে। ফলে এটার পেছনে কিন্তু এটাই কারণ আছে। কিন্তু দুটো জিনিস আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই। একটা হলো যে দেখো মানে মানুষ তো আমাদের এই পশ্চিমবাংলার মানুষ তো তৃণমূল আর বিজেপির বাইরেও আছে অনেকে, বা দলের বাইরেও তো প্রচুর সংখ্যক মানুষ আছে। তারা তো সত্যি পশ্চিমবাংলার কথা যখন ভাবেন তখন বারবার ভাবেন যে কেন নির্বাচন সংক্রান্ত এত হিংসা হয়, কেন একটা নির্ভুল ভোটার তালিকা আমাদের এখানে সংশোধন হবে না, কেন দ্বিজেন বাবুদের মৃত মানুষদের ভোট এখানকার রাজনৈতিক দলের লোকরা দিয়ে দিবে। এটা তো বারবার আমরা প্রশ্ন করি যে একটা পাশের বিহার যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে, আমরা পশ্চিমবাংলা কেন করতে পারি না? এই যে বাংলাদেশের নির্বাচন হলো যেখানে, এবং সেটা ঠিকই বলেছেন বিশ্বনাথ দা, এসআইআর নিয়েই যদি এই সমস্যা তৈরি হয় ভোটের সময় কি হবে? শঙ্কু, দেখুন আমি প্রথমে রবীন্দ্রনাথ বাবুর একটা বক্তব্য হচ্ছে আমি সমর্থন করি যে স্যার যেহেতু হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পড়ান, স্যার একটা কথা ঠিকই বলেছেন যে হ্যাঁ ইন্টারফিয়ারেন্স হয়। সেক্ষেত্রে ধরুন ইলেকট্রিসিটির ব্যবস্থা সরকারকে করতে হয়, তো প্রধানমন্ত্রীর দপ্তর সেগুলো নিশ্চয়ই দেখে, টাকা আটকায় না। কিন্তু মুখ্যমন্ত্রী কি করেন? মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করেন, প্রথমেই বলেন যে ওই টাকাটা বন্ধ করে দাও। কমিশন টাইটে পড়ে। কমিশন কি করে? আগে কমিশন কি? দেখুন, কমিশন আর সাংবিধানিক পোস্টে থাকা আধিকারিক বা ব্যক্তি এদের মধ্যে লড়াই, এটা কখনো একটা ফেডারেল স্ট্রাকচারে কাঙ্ক্ষিত নয়। আজকে যে জায়গায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা, তিনি প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবেই প্রতিপন্ন করেছেন, কিন্তু ব্যবহার করার সময় আমি বলছি রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিপন্ন করেছেন, তাহলে বলতে হবে সেই রাজনৈতিক নেত্রী হিসেবে রাজনীতিটা করতে তিনি তার মানে সমানভাবে সক্ষম হয়েছেন, তাকে 100তে 100 দিতে হবে। আর তার মানে জাতীয় নির্বাচন কমিশন 100তে গোল্লা পেয়েছে বলতে হবে। আপনি ডিফারেন্সেসটা এক করে দিয়েছেন। আমি বলেছি যে উনি মুখ্যমন্ত্রীর ক্ষমতার প্যাড ব্যবহার করেছেন, আর যখনই অনেকগুলো প্রশ্ন উঠে এসছে। প্রথম কথা হচ্ছে এই জাতীয় নির্বাচন কমিশনের নৈতিক কোন অধিকারই নেই। বিশ্বনাথ দা যেটা বলছেন সঠিক বলছেন না, সেটা সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে। মাইক্রো অবজারভার বলে কিছু এক্সিস্টই করে না আইন অনুযায়ী, সেখানে মাইক্রো অবজারভার দেবেন কেন? যারা আমি বলিনি, বলেছেন শুধু হেল্প করার জন্য। ডিসিশন মেকিং পাওয়ার হচ্ছে ইআরও এবং ইআরও এবং এইআরও। ওরা ডিসিশন নিচ্ছিল কেন? ডিসিশনটা নিচ্ছিল কেন? ডিসিশন নিচ্ছিল এই জন্য যাতে ভোটার লিস্টটা কেটে দেয়। আমাকে বলতে দাও, বলার সময় চিৎকার করলে বাকিরা সবাই বলেছে, আমি চিৎকার করিনি, আমি বলেনি, তারপর আবার বলবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নির্বাচন কমিশন প্রথম থেকে তারা যা যা পারেন না তাই দিয়ে শুরু করেছে। ফার্স্ট ডে তোমার গায়ে লাগবে আমি জানি, শুরুটা করি প্রথম দিন, বলছি তো, বলতেটা দাও রে ভাই। এসআইআর, আরে বলতেটা দাও। এসআইআর যেদিন ঘোষণা হয় সেদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছিলেন যাদের যাদের ভোটার লিস্টে নাম থাকবে না তাদের নাগরিকত্বর পরিচয় দিতে হবে। এটা উনি বলতে পারেন না, এটা ওনার আইনের আওতায় পড়ে না। ভারতবর্ষের আইনের যে ধারা আছে, সংবিধানের ধারা আছে, তার আওতায় পড়ে না। তো সেখান থেকে তিনি শুরু করেছেন আইন ভাঙার কাজ। এবার তাদের আর নৈতিক কি অধিকার আছে? বিজেপি হয়ে অমিত শাহের হয়ে ব্যাটিং করতে নেমেছে। এইসব করে বাংলা জেতা যাবে না, যতই আপনারা করুন বাংলা জেতা যাবে না। বাংলা জিততে গেলে মানুষ লাগে, নির্বাচন কমিশন বাংলা জেতাতে পারবে না। এই যখন নাগরিকত্বের প্রসঙ্গ উঠলো তখন মতুয়াবাসীরা ঠিক কতটা চিন্তার মধ্যে রয়েছেন, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কেননা শুনানি শেষ হয়ে গেছে, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা করছেন মতুয়াবাসী। তারা বলছেন আমরা ভোট দিয়েছি, অনেক দিন ধরে এখানে বাস করছি, কিন্তু খুব চিন্তায় রয়েছি। কেন এই চিন্তার কথা বললেন, কেন এই উদ্বেগের কথা বললেন? শুনুন। আমাদের অবস্থা খুব খুব খারাপ, চিন্তায় আছি। এই ভোটের ব্যাপারে কি হবে কি হবে না, নাম থাকবে কি থাকবে না, ভীষণ দুশ্চিন্তায় আছি। হিয়ারিংয়ে দেখেছিল, আমরা অনেক বছর আগে এসেছি এই ভারতবর্ষে, চিন্তায় ওই কি হবে কি হবে না এইটুকুই চিন্তা। ডেকেছে সেটাই তো, এখন যে লিস্ট বেরোবে ওতে নাম আমার আছে কি না, থাকবে কি না থাকবে, তার জন্য আমাদের চিন্তা হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তা হবে না? আমার শ্বশুর এখানেই, তাদেরও জন্ম, কিন্তু সেও অনেক আগে এসেছে, আসলে তার তো আরও টেনশন, সে কাজ কাম পুরো ছেড়ে দিছে, সে আরও চিন্তা করছে, বলে বউ আমি বাঁচবই না, এরকম চিন্তিত সে। কেন
বলছে তো, বললে কি হবে, এখন আবার হিয়ারিংয়ে ডাকছে, তা ওনার টেনশন হয় না যে কি হবে না না হবে এ নিয়ে? আমার বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স দেখিয়েছে, আমি সেখানে গেছি, হিয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু ভোটার লিস্টে নাম ওঠার একটা সম্ভাবনা রয়েছে, তারপরেও ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, আমি ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার, তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। হ্যাঁ আছে, থাকা সত্ত্বেও আমার নাম ওঠেনি এবং আমাকে ডেকেছে। হ্যাঁ, শুনে নিতে ডেকেছে, সেখানে গিয়েছি, কাগজপত্র দেখিয়েছি সব। ওই শুধু কাগজপত্র দেখলো, কাগজটা জমা নিল, ছবি তুলে রাখলো, ছেড়ে দিল, আর কোনো কিছু জিজ্ঞাসাও করেনি। দুশ্চিন্তার মধ্যে তো অবশ্যই আছি, যেহেতু ভোটার লিস্টে নাম উঠবে কি উঠবে না, এই জন্য তো একটা চিন্তা স্বাভাবিক হবেই সবসময়ের জন্য। আমরা ঠাকুর সম্প্রদায়ের লোক বা ঠাকুর ভক্ত লোক, বা আমাদের ভোট এইভাবে যে মানে আমাদের হেয়ারিংয়ে ডাকবে, এই জিনিসটা কখনো আমরা ভাবি নেই যে আমাদের হেয়ারিংয়ে ডাকবে, বা এ নিয়ে আমাদের কোনো ভোট নিয়ে কোনো চিন্তা করতে হবে। আমরা জানি আমাদের ভোট আছে বা ভোট থাকবে, তা সত্ত্বেও আমাদের ডেকেছে। প্রধানমন্ত্রী বলছে, তা সত্ত্বেও তো আমাদের ডেকেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।